সব দেশই চায় নিজের সামরিক শক্তিকে শক্তিশালী করতে। ইরানও তার ব্যতিক্রম নয়। বহুদিন ধরেই ইরান তার নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল। 2007 সাল থেকে প্রায় 7 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে গুলি চালনা করে বা কখনো বম্ব ব্লাস্ট করে হত্যা করা হয়েছিল। 2020 সালের 22শে নভেম্বর ইরানের একজন নামকরা নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসেন ফখরিজাদাকে হত্যা করা হয় চলন্ত গাড়িতে গুলি চালনা করে। এর নেপথ্যে কে বা কারা আছে তা প্রথমে জানা না গেলেও ইরান কিন্তু সন্দেহ করত ইসরায়েল এবং তার ইন্টেলিজেন্স এজেন্সি মসাদকে, এবং কিছুটা আমেরিকার দিকেও তাদের সন্দেহের তীর ছিল। কিন্তু কেন বা এই ইরানের সায়েন্টিস্টদের হত্যা করা হচ্ছিল? এর নেপথ্যে কারা ছিল? হ্যালো, আমি অতুষী। ওয়েলকাম টু চ্যানেল কলস। আজকের এই এপিসোডে শোনাবো সেই কাহিনী। ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসেন ফখরিজাদে, যাকে ফাদার অফ বম্ব বলা হয়, 2014 সালে ইরান তার নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামের হেড বানিয়ে দেয় এই মহসেন ফখরিজাদাকে। আমাদের দেশে যেমন এপিজে আব্দুল কালাম ছিলেন, অনেকটা সেরকম মহসেন ফখরিজাদাও ইরানের সেই সায়েন্টিস্ট যিনি নিউক্লিয়ার বম্ব বানাতে সক্ষম ছিলেন। কিন্তু তার এই হত্যা করার পিছনে কী কারণ থাকতে পারে? প্রথমে জেনে নিই কারা কারা এই ইরানের নিউক্লিয়ার ওয়েপন থাকার বিপক্ষে ছিলেন। প্রথমত আমেরিকা, যারা কোনোদিনও চাইতো না বা চায় না ইরান নিউক্লিয়ার ওয়েপন কান্ট্রি হোক। আবার অন্যদিকে ইরান যে টেরিটরিতে অবস্থিত সেখানে ইসরায়েল আছে, যে ইসরায়েলেরও কিন্তু বড় শত্রু হলো ইরান। তাই ইসরায়েলও চায় না যে ইরান নিউক্লিয়ার ওয়েপনে শক্তিশালী হয়ে উঠুক। আর আশ্চর্যের বিষয়, এটা একটি মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও আরবিয়ান কান্ট্রিজগুলোও কিন্তু ইরানের এই নিউক্লিয়ার বম্ব থাকার বিরোধিতা করে এসেছে। কারণ সিয়া সুন্নি এই দুই সম্প্রদায়কে নিয়ে বিবাদ অনেকদিন ধরেই আরবিয়ান কান্ট্রিজের সাথে ইরানের চলে আসছে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ইরান নিউক্লিয়ার ডিলকেও ক্যান্সেল করেছিলেন। 2014 সালে যখন মহসেন ফখরিজাদাকে এই নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামের হেড করা হয়েছিল, ইসরায়েল কিন্তু চুপই ছিল, কারণ তারা জল মেপে নিতে চাইছিল। অর্থাৎ মহসেন ফখরিজাদে আসলে এই ওয়েপন বানাতে সক্ষম হবেন কি হবেন না তা তারা আগে দেখে নিতে চাইছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা বরাবর ইসরায়েলের বন্ধু দেশ, তাই আমেরিকার সাপোর্টও ছিল ইসরায়েলের দিকে। মহসেন ফখরিজাদে খুব প্রাইভেট একটা লাইফ কাটাতেন, খুব একটা জনসমক্ষে আসতেন না। আর 2007 সাল থেকে যেহেতু প্রায় 7 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছিল, তাই মহসেন ফখরিজাদের নিরাপত্তার দিকে ইরান যথেষ্ট কড়া নজর রেখেছিল। সব সময় আর্মড গার্ড দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া হতো। তিনি যেখানেই যেতেন তার সঙ্গে সবসময় সশস্ত্র কমান্ডো থাকত। এরই মধ্যে 2019 সাল আসতে আসতে ইসরায়েল এটা বুঝতে পারে যে হয়তো 2020 সালে যখন আমেরিকাতে প্রেসিডেন্টের নতুন ইলেকশন হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্প জিতবেন না। জো বাইডেন তিনি কিন্তু পুরোপুরি এই ইরানের নিউক্লিয়ার ওয়েপন থাকার বিরোধিতা করেননি। অবশ্যই যে কোনো দেশের নিউক্লিয়ার ওয়েপন থাকলে যে নিয়মগুলো, যে আইনগুলো মেনে চলতে হয়, সেই আইনগুলো মেনে ইরান যদি তার কাছে ওয়েপন রাখে বা বানাতে চায়, তাহলে সেক্ষেত্রে জো বাইডেনের বিরোধী মনোভাব ছিল না। আর সেই জন্য প্রমাদগণে ইসরায়েল, তাই ইসরায়েল এই মহসেন ফখরিজাদাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে। কিন্তু মহসেন ফখরিজাদে যেরমভাবে একটা নিরাপত্তার বলয়ের মধ্যে থাকতেন, তাকে হত্যা করা কিন্তু অত সহজ ছিল না। তাই শুরু হয়ে যায় মোসাদের রেকি। ইরানের রাজধানী তেহরানে ঢুকে মহসেন ফখরিজাদাকে হত্যা করা এত সহজ কাজ ছিল না। তাই অনেক দিনের এই রেকির পর স্থির হয় বেলজিয়াম থেকে একটি রোবোটিক মেশিন গান এনে সেটা দিয়ে মহসেন ফখরিজাদাকে হত্যা করা হবে। আর সেটার জন্য সব রকম প্ল্যান করতে থাকে ইসরায়েল এবং মোসাদ। বেলজিয়াম থেকে FN ম্যাগ রোবোটিক মেশিন গান এনে মহসেন ফখরিজাদাকে হত্যা করার ছক কষা হয়। কিন্তু সেই মেশিন গানের ওজন ছিল প্রায় 1 টন। তাহলে এই 1 টন ওজনের একটা মেশিন গান কিভাবে ইরানের ভেতর
প্রবেশ করানো যায়। স্থির হয় বেলজিয়াম থেকে সেই রোবোটিক মেশিন গানের পার্টস আনা হবে, আর সেই পার্টসগুলো লোকাল কিছু ইরানের এজেন্টদের মাধ্যমে ইসরায়েল থেকে ইরানে প্রবেশ করানো হবে। আর ঠিক সেই প্ল্যান মতো 2020 সালের মার্চ মাস থেকে এই কাজ শুরু হয়ে যায়। খেপে খেপে বিভিন্ন পার্টসগুলোকে ইরানে প্রবেশ করানো হয় এবং ইরানেই সেটি অ্যাসেম্বল করা হয়, আর তৈরি হয় সেই রোবোটিক মেশিন গান, যে মেশিন গান চালাতে কোনো লোকের প্রয়োজন নেই বা কোনো শুটারের প্রয়োজন নেই। পুরোপুরি স্যাটেলাইটের মাধ্যমে তাকে মনিটর করা যাবে। তাহলে বিনা শুটারে একটা মেশিন গান থেকে কিভাবে ঠিক সময় মতো গুলি চালনা করা হবে এবং তা দিয়ে মহসিন ফারকিজাদাকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে। বেলজিয়াম থেকে এই বিভিন্ন পার্টসগুলো যখন ইরানে চলে আসে মোটামুটি 6-7 মাসের একটা টাইম গ্যাপের মধ্যে, তারপর সেটাকে অ্যাসেম্বল করে রোবোটিক মেশিন গান তৈরি করে ইরানেরই স্থানীয় নিশান ট্রাকের করে সেটিকে একটা নির্দিষ্ট জায়গায় রাস্তার ধারে প্লেস করা হয়। আর সেই ট্রাকটাকে কাঠের গুঁড়ি দিয়ে এমনভাবে সাজানো থাকে যে রোবোটিক মেশিন গানটাকে কিন্তু দেখা যায় না। শুধু তাই নয়, সেই ট্রাকের মধ্যে বিপুল পরিমাণে বিস্ফোরক রাখা হয় যাতে কাজ শেষ হয়ে যাবার পর সেই ট্রাকটিকে নষ্ট করে দেওয়া যায় এবং কোনো প্রমাণ না পাওয়া যায়। এত সব প্ল্যান যখন ঠিকঠাক মতো হয়ে যায় তখন ইসরায়েলের মসাদের এজেন্ট ইরানের বাইরে বর্ডারে বসে স্যাটেলাইটের থ্রুতে সব কিছু মনিটরিং করছিলেন। 2020 সালের 22শে নভেম্বর স্ত্রী এবং 11 জন কমান্ডোকে সঙ্গে নিয়ে মহসেন ফাকরিজাদা যখন একটি আর্মড কারে করে বাড়ি থেকে বের হন, তখন সেই বাড়ি থেকে বেরোনোর পথের মোড়ে রাখা ছিল একটি গাড়ি, যে গাড়িতে আসলে কিন্তু মানুষ ছিল যারা সংকেত পাঠিয়েছিল সেই ইসরায়েলের এজেন্টকে যে মহসেন ফাকরিজাদা তার বাড়ি থেকে বেরিয়েছেন। যদি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। এবং যখন তারা কনফার্ম হন যে মহসেনই আছেন সেই গাড়ির মধ্যে, ঠিক তখন ইরানের বাইরে বর্ডারে বসে স্যাটেলাইটের থ্রুতে সেই রোবোটিক মেশিন গানের কাছে সিগন্যাল পাঠান মসাদের এজেন্ট। আর সেই সিগন্যাল দেখে 150 কিলোমিটার দূর থেকে গুলি চলে, আর সেই গুলি গিয়ে লাগে ঠিক মহসেন ফাকরিজাদার গায়ে। তাকে শেয়ার হেলিকপ্টার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয় না। মহসেন ফাকরিজাদার বাড়ি থেকে বেরোনো আর সেখান থেকে মসাদের এজেন্টের কাছে সিগন্যাল যাওয়া, আর সেই সিগন্যাল পেয়ে মসাদের এজেন্ট স্যাটেলাইটের থ্রুতে রোবোটিক মেশিন গানকে সিগন্যাল পাঠাচ্ছে, এই যে পুরো টাইম স্প্যান মাত্র 1.6 সেকেন্ডস, এবং ওই 1.6 সেকেন্ডসের মধ্যে সেই রোবোটিক মেশিন গান থেকে গুলি চলে মহসেন ফাকরিজাদাকে মারার প্ল্যান সাকসেসফুল হয়। আর সেই সময় কোভিড-19-এর প্রোটোকল অনুযায়ী রাস্তাঘাটে সেরকম লোকজনও ছিল না, তাই সেভাবে কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। একমাত্র সেই টার্গেটেই গিয়ে লেগেছিল গুলি। আর যখন কনফার্ম হয় যে মহসেন ফাকরিজাদা মারা গেছেন, তখনই সেই ট্রাকটিও বিস্ফোরক দ্বারা নিশ্চিহ্ন হয়ে যায়। যদিও ইরানের অথরিটি থেকে জানতে পারা যায় মহসেন ফাকরিজাদাকে প্রায় 11 রাউন্ড কি 13 রাউন্ড গুলি চালানো হয়েছিল, এবং তারপর যে শুটার সে নাকি বেরিয়ে এসেছিল এবং সেই শুটার মারাও যান। কিন্তু আশ্চর্যজনকভাবে 2021 সালের ফেব্রুয়ারিতে দ্য জিউস ক্রনিকল বলে একটি নিউজ পেপার এই ইরানিয়ান সায়েন্টিস্টের এই মার্ডারকে মান্যতা দেয়। তারা স্বীকার করে যে ইসরায়েলি এর জন্য দায়ী এবং এখানে আমেরিকার কোনো হাত ছিল না। আমেরিকার সাহায্য ছাড়াই ইসরায়েল এবং মসাদ এই পুরো ঘটনাটি ঘটিয়েছে। এরপর ইরানে অনেক প্রোটেস্ট শুরু হয়, ইসরায়েলের পতাকা পোড়ানো হয়, ইউএসএরও পতাকা পোড়ানো হয়, এমনকি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পেরও ছবি সেখানকার ক্ষিপ্ত জনগণ পুড়িয়ে ফেলেন। ইরান এটা জানিয়েছে যে মহসেন ফাকরিজাদা সত্যি সেই নিউক্লিয়ার ওয়েপন বানাতে কিন্তু সক্ষম হয়েছিলেন, এবং আর কিছুদিন যদি তিনি থাকতেন তাহলে হিরোশিমায় যে
নিউক্লিয়ার বম্ব ব্যবহার করা হয়েছিল তার থেকেও শক্তিশালী নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারতেন মহসেন ফখরিজাদে। যে পদ্ধতিতে এই পুরো ঘটনাটি ঘটেছে, সত্যি এটি অবিশ্বাস্য। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকু। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।